আসসালামু আলাইকুম। আজ আমরা নদ নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ 15টি টার্মস বা পরিভাষা সম্পর্কে জানব এবং চিত্রের মাধ্যমে বিষয়গুলো দেখব। প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে উৎস বা সোর্স। যেখান থেকে নদীর উৎপত্তি হয় তাকে উৎস বলে। এটি পাহাড়, হিমবাহ, ঝর্ণা বা হ্রদ হতে পারে। যেমন এখানে পাহাড় থেকে এই নদীটার উৎপন্ন হয়েছে, তার মানে এই নদীর উৎস হলো পাহাড়। এখানে এই নদীটার উৎস হলো এরকম হিমবাহ। এখানে যেহেতু ঝর্ণা থেকে এই নদীর উৎপত্তি হয়েছে, তাই এই নদীর উৎস হলো ঝর্ণা। এখানে হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, তাই এই নদীর উৎস হলো হ্রদ। এরপর 2 নম্বরে আছে মোহনা বা মাউথ। নদী তার গতিপথ শেষে যেখানে সাগর, হ্রদ বা অন্য কোনো জলাশয়ে গিয়ে মিশে সেই স্থানকে মোহনা বলে। যেমন এখানে আমরা একটা নদী দেখতে পাচ্ছি। এই নদীটা এখানে এই যে আরেকটা নদী এখানে এসে মিলিত হয়েছে বা মিশে গেছে এই নদীর সাথে, তাহলে এই স্থানটাকে আমরা বলবো, এই যে স্থানে মিশে গেল এই স্থানটাকে আমরা বলবো নদীর মোহনা। 3 নম্বর আছে গতিপথ বা কার্স। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে পথে প্রবাহিত হয় তাকে গতিপথ বলে। যেমন এই নদীটা উৎপন্ন হয়েছে এই জায়গা থেকে, আর মোহনা হচ্ছে এই নদীর এখানে। তো এই উৎস থেকে মোহনা পর্যন্ত যে পথে এই নদীটা প্রবাহিত হয়েছে সেটাই হলো এই নদীর গতিপথ। এরপর আছে হচ্ছে উপনদী বা ট্রিবিউটারি। কোনো ছোট জলধারা বা নদী যখন মূল বড় নদীতে এসে মিলিত হয় তখন সেই ছোট নদীকে বড় নদীর উপনদী বলে। যেমন এখানে আমরা একটা ছোট নদী দেখতে পাচ্ছি, এই যে এই নদীটা, এটা এখানে আরেকটা বড় নদীর সাথে এসে মিলিত হয়েছে, তাহলে এই ছোট নদীকে এই বড় নদীর উপনদী বলা হবে। অর্থাৎ এই নদীটা হচ্ছে একটা উপনদী। উপনদীটা মূল নদীর জলধারাকে আরো বৃদ্ধি করে, শক্তিশালী করে। এটাকে আমরা ইনপুট হিসেবে চিন্তা করতে পারি, এটা নদীর পানি আরো বেশি করে। এরপর হচ্ছে শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি। মূল নদী থেকে যখন কোনো স্রোতধারা বা নদী বের হয়ে অন্য দিকে প্রবাহিত হয় তখন সেই স্রোতধারা বা নদীকে শাখা নদী বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল নদী। এখন এই মূল নদী থেকে যে আরেকটা নদী অন্যদিকে প্রবাহিত হয়েছে এটা হচ্ছে শাখা নদী। উপনদী যেমন মূল নদীর পানির প্রবাহ বাড়ায় এবং শক্তিশালী করে, ঠিক শাখা নদীগুলো তার বিপরীত কাজ করে। অর্থাৎ এটা মূল নদীর পানির প্রবাহটাকে কমিয়ে দেয় এবং নদীকে দুর্বল করে। 6 নম্বর আছে নদী অববাহিকা বা রিভার বেসিন। একটি মূল নদী তার উপনদী ও শাখা নদী সহ যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং যে অঞ্চলের পানি নিষ্কাশন করে সেই পুরো এলাকাকে ওই নদীর অববাহিকা বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বড় নদী আছে, এটা হচ্ছে একটা বড় নদী। তো এই নদীর কিছু উপনদী আছে, এখানে একটা উপনদী আছে, এখানে একটা উপনদী আছে, আবার এখানে নদীটার একটা শাখা নদী আছে। এটা এই অঞ্চলের পুরো অঞ্চলের পানি নিষ্কাশন করে এবং এই অঞ্চলের মধ্য দিয়ে যেহেতু এই নদীগুলো প্রবাহিত হয়েছে তাই এই পুরো অঞ্চলটাকে আমরা রিভার বেসিন বা নদী অববাহিকা বলবো। 7 নম্বরে আছে হচ্ছে নদী উপত্যকা বা রিভার ভ্যালি। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। এই যে এখানে আমরা একটা নদী, শুকনা নদী দেখতে পাচ্ছি। এই যে খাতটা আমরা বুঝতে পারছি যে নালা বা খাতের মধ্য দিয়ে পানিটা প্রবাহিত হয় উৎস থেকে মোহনা পর্যন্ত, সেটাই হচ্ছে নদী উপত্যকা বা রিভার ভ্যালি। এরপর হচ্ছে নদীগর্ভ বা রিভার বেড। নদী উপত্যকার তলদেশকে বলা হয় নদীগর্ভ।
এই যে আমরা নদী দেখেছিলাম, এই নদীর যে তলদেশটা আছে, এই যে এইদিকে আবার এইদিকে যে তলদেশটা আছে, এটাই হচ্ছে নদীগর্ভ বা রিভার বেড। 9 নম্বরে আছে হচ্ছে নদী সঙ্গম বা কনফ্লুয়েন্স। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বলে। যেমন আমরা এখানে একটা নদী দেখতে পাচ্ছি, এদিকে প্রবাহিত হয়েছে, এখান থেকে আরেকটা নদী এখানে প্রবাহিত হয়েছে। এই যে দুইটা নদী যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে নদী সঙ্গম বা কনফ্লুয়েন্স। 10 নম্বর আছে দোয়াব। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নদী প্রবাহিত হয়ে গেছে, একদম এদিক দিয়ে প্রবাহিত হয়ে গেছে এদিকে, আবার এখান থেকে আরেকটা নদী প্রবাহিত হয়েছে। এখন এই নদী এবং এই নদী, এই যে দুইটা নদী, এই দুইটা নদীর মাঝামাঝি মধ্যবর্তী যে ভূমিটা, এটাই হলো দোয়াব, অর্থাৎ এই অংশটুকু হবে দোয়াব। এরপর খাড়ি বা এস্টুয়ারি। সমুদ্রের জোয়ারের পানি যখন নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং মোহনাটি ফানেল আকৃতি হয়, তখন তাকে খাড়ি বলে। যেমন এখানে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, এই সমুদ্রের পানি যখন জোয়ারের সময় এই যে এখানে প্রবেশ করবে, জোয়ারের সময় এখানে প্রবেশ করে এই যে এরকম একটা ফানেল আকৃতি যখন ধারণ করবে, তখন তাকে আমরা খাড়ি বা এস্টুয়ারি বলবো। এই খাড়িগুলো লবণ চাষীদের জন্য এবং এই যে ছোট মাছ, চিংড়ি, এছাড়া এই যে কাঁকড়া, তো এরকম ছোট ছোট প্রাণীর জন্য, প্রজননের জন্য এই খাড়িগুলো খুবই গুরুত্বপূর্ণ। নদীর বাঁক বা মিয়ান্ডার। সমতল ভূমিতে নদীর গতিপথ সাপের মতো আঁকাবাঁকা হলে তাকে মিয়ান্ডার বলে। যেমন এটা একটা সমতল ভূমি, এদিক দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এই যে সাপের মতো আঁকা বাঁকা হয়ে নদীটা প্রবাহিত হয়েছে, তাই এই ধরনের নদীকে বলা হয় নদীর বাঁক বা মিয়ান্ডার। এরপর হচ্ছে 13 নম্বরে নাব্যতা বা নেভিগেবিলিটি। নদীর যে গুণের কারণে সেখানে নৌকা, লঞ্চ, জাহাজ ইত্যাদি জলযান সহজে ও নিরাপদে চলাচল করতে পারে, তাকে নাব্যতা বলে। এখন কোনো একটা নদীর নাব্যতা বেশি হলে, নাব্যতা বেশি মানে গভীরতা বেশি আসলে, তার মানে কোনো নদীর গভীরতা বেশি হলে তার নাব্যতা বেশি, কোনো নদীর গভীরতা যদি কম হয় তার মানে তার নাব্যতা কম। গভীরতা বেশি হলে সেখানে অবশ্যই জাহাজ চলাচলের সুবিধা হয়, আর যদি নাব্যতা বা গভীরতা কম হয় তাহলে সেখানে জাহাজ চলাচলে অসুবিধা হয়। তো এটা হচ্ছে নাব্যতা। এরপর হচ্ছে বন্যা সমভূমি বা ফ্ল্যাট প্লেন। নদীর পাশে অবস্থিত সমতল ভূমি যা বন্যার সময় প্লাবিত হয়, সেটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট প্লেন বা বন্যা সমভূমি। যেমন এখানে এই যে এই পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, এদিকে একটা নদী ছিল, তো এই নদীর এই পাশের যে জমিগুলো, বাড়িঘরগুলো ছিল, এখানে যে সমতল জায়গাগুলো ছিল, এগুলো বন্যার সময় প্লাবিত হয়ে যায়। তার মানে এই অঞ্চলটুকু হবে হচ্ছে বন্যা সমভূমি অঞ্চল বা ফ্ল্যাট প্লেন। এরপর সর্বশেষ 15 নম্বর বদ্বীপ বা ডেল্টা। নদীর মোহনায় পলি সঞ্চিত হয়ে গ্রিক বর্ণ ডেল্টা বা বাংলা ব অক্ষরের মতো যে ভূখণ্ড তৈরি হয় তাকে বদ্বীপ বা ডেল্টা বলে। এই যে আমরা এখানে একটা নদী দেখতে পাচ্ছি, এই নদীটা মোহনার কাছে এসে এই যে কয়েকটা দ্বীপ তৈরি করেছে, যে দ্বীপগুলোর দেখতে ডেল্টা বা ব অক্ষরের মতো, এই জন্য এদেরকে বদ্বীপ বা ডেল্টা বলা হয়। যাই হোক, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।